তো ভারত সরকার মূলত তেল আর গ্যাসের খোঁজ চালাতো দেশের ইস্ট আর ওয়েস্ট কোস্টাল এরিয়াগুলিতে, কিন্তু এখন একটা বড় পরিবর্তন ধীরে ধীরে সামনে এসেছে। সরকার এখন তাদের ফোকাস শিফট করতে শুরু করেছে নর্থ ইন্ডিয়ার দিকে, আর এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে নতুন নতুন ডিসকভারি আর দেশের ক্রমশ বাড়তে থাকা এনার্জি ডিম্যান্ড। কারণ একটা জিনিস পরিষ্কার, প্রতি বছর ভারতে এনার্জি ডিম্যান্ড দ্রুত বাড়ছে, আর এখন সরকারের ক্লিয়ার স্ট্র্যাটেজি হলো যতটা সম্ভব তেল দেশের ভেতরেই থেকেই এক্সট্রাক্ট করা হোক, যাতে বাইরের ওপর ডিপেন্ডেন্সি কমানো যায়। আগে গুজরাটে, তারপর কিছুদিন আগে রাজস্থানে যেসব তেল আর গ্যাসের রিজার্ভ পাওয়া গিয়েছিল, সেগুলিকে এখন আর শুধু ডিসকভারি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হচ্ছে না, বরং সেখানে ফাস্ট ট্র্যাক ড্রিলিং শুরু করে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, মাটির নিচে লুকিয়ে থাকা অয়েল আর গ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বের করে আনা। এর মাঝে 6 এপ্রিল 2026 একটা বড় আপডেট সামনে এসেছে, যা সবার অ্যাটেনশন কেড়ে নেয়। জানানো হয় যে অয়েল ইন্ডিয়া লিমিটেড এখন এই প্রজেক্টটাকে আরো অ্যাগ্রেসিভলি এগিয়ে নিয়ে যেতে চলেছে। এই খবরটা এমন সময় এসেছে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে অয়েল প্রাইস বারবার ফ্ল্যাকচুয়েট করছে, আর গালফ কান্ট্রিজে বাড়তে থাকা টেনশন পুরো বিশ্বকে চিন্তায় ফেলছে। কারণটা সিম্পল, ওই রিজিয়নে যখনই কোনো ক্রাইসিস হয় তার ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে ইন্ডিয়ার মতো দেশগুলির ওপর, যারা নিজেদের প্রয়োজনের বেশিরভাগ তেল বাইরে থেকে ইম্পোর্ট করে। এই পরিস্থিতিতে দেশের ভেতরে নতুন ডিসকভারি আর প্রোডাকশন বাড়া একটা হিউজ রিলিফ হয়ে দাঁড়াচ্ছে। এই কনটেক্সটে রাজস্থানের জয়সালমীর জেলার বাগেওয়ালা ফিল্ড একটা নতুন রেকর্ড তৈরি করেছে। এখান থেকে অয়েল প্রোডাকশনে ম্যাসিভ জাম্প দেখা গেছে। ডেটা বলছে গত বছরের তুলনায় এবার প্রায় 70% বেশি তেল এক্সট্রাক্ট করা হয়েছে, যা ডেজার্ট রিজনের মতো জায়গায় সত্যি একটা হিউজ অ্যাচিভমেন্ট। সহজভাবে বললে, যেখানে আগে এই ফিল্ডে প্রায় 705 ব্যারেল পার ডে তেল বার হতো, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 1202 ব্যারেল পার ডে। মানে প্রোডাকশনে একটা ম্যাসিভ জাম্প এসেছে, আর এই কারণেই এখন এই প্রজেক্টটাকেও আরো স্পিড আপ করা হচ্ছে, যাতে ফিউচারে আরো বেশি তেল এক্সট্রাক্ট করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই জ্বলন্ত মরুভূমির মাটির নিচ থেকে তেল বের করা এতদিন এত কঠিন ছিল কেন, আর হঠাৎ কি এমন হলো যে প্রোডাকশন এতটা বেড়ে গেল? এর পেছনে লুকিয়ে আছে কিছু অ্যাডভান্স টেকনোলজি আর কমপ্লিটলি নতুন অ্যাপ্রোচ, যেগুলি এই কঠিন কাজটাকে অনেকটাই সহজ করে দিয়েছে। এখন আসি সেই সব থেকে বড় প্রশ্নে, থার মরুভূমির এই অঞ্চলে তেল বের করা এতদিন এত কঠিন ছিল কেন? আসলে এখানে যে তেলটা পাওয়া গেছে সেটা সাধারণ ক্রুড অয়েলের মতো নয়, এটা অনেক বেশি ঘন, যাকে বলা হয় হেভি ক্রুড। এই তেল এতটাই থিক আর স্টিকি যে মাটির নিচে এটা সহজে ফ্লোই করে না, আর যখন তেল নিজে থেকে ফ্লো করে না, তখন পাইপের মাধ্যমে সেটাকে ওপরে তোলা প্রায় ইম্পসিবল হয়ে যায়। শুরুর দিকে যখন এই এলাকায় ড্রিলিং শুরু হয়েছিল, তখন কোম্পানিজ এক্সপেক্টেড সাকসেস পায়নি, কারণ ট্র্যাডিশনাল টেকনোলজি এখানে কাজই করছিল না। অনেক ক্ষেত্রে এমন হয়েছে, কুয়ো তো খোঁড়া হয়েছে কিন্তু তেল ওপরে আসেনি, ফলে কস্ট বাড়তেই থাকে আর পুরো প্রজেক্ট স্লো হয়ে যায়। কিন্তু এখানে ইঞ্জিনিয়ার্সরা হাল ছাড়েনি, তারা নতুন টেকনোলজি নিয়ে কাজ শুরু করে, আর সেখান থেকেই ধীরে ধীরে পুরো সিচুয়েশন বদলাতে শুরু করে। সব থেকে বড় ব্রেক থ্রু আসে একটা টেকনিক থেকে, হিট ব্যবহার করা। সহজ ভাষায় বললে, মাটির নিচে স্টিম পাঠানো হয়। এই গরম স্টিম হেভি ক্রুডকে হিট করে পাতলা করে দেয়। যখন তেলটা থিন হয়ে যায়, তখন সেটা সহজে ফ্লো করতে পারে, আর তখন সেটাকে ওপরে তোলা অনেকটাই ইজি হয়ে যায়। এই পুরো প্রসেসটাকেই বলা হয় স্টিম ইনজেকশন বা থার্মাল রিকভারি, আর এটি এই প্রজেক্টের সাকসেসের সব থেকে বড় কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং টেকনিক ব্যবহার করা হয়েছে, ফিশবোন ড্রিলিং। এখানে একটা স্ট্রেট হোল করার বদলে একটা মেইন ওয়েল থেকে অনেকগুলি ছোট ছোট ব্রাঞ্চ বের করা হয়, ঠিক মাছের কাটার মতো স্ট্রাকচার তৈরি করে। এর ফলে মাটির নিচে আরো বেশি এরিয়া কভার করা যায় এবং অয়েল এক্সট্রাকশন অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। এই টেকনোলজি ভারতে খুব কম জায়গায় ইউজ হয়েছে, আর যেখানে এর রেজাল্ট সত্যি খুব ইমপ্রেসিভ। শুধু তাই নয়, অয়েলটা যাতে ফ্লো অবস্থায় থাকে তার জন্য ইলেকট্রনিক হিটার্স আর স্পেশালি ডিজাইনড ইনসুলেটেড পাইপস ব্যবহার করা হচ্ছে। এই পাইপস এমনভাবে তৈরি যে হিট বাইরে বেরোতে দেয় না, ফলে তেল মাঝপথে ঠান্ডা হয়ে আবার জমে যায় না। হ্যাঁ, এই সব টেকনোলজি বেশ এক্সপেন্সিভ, কিন্তু লং টার্মে এগুলি প্রোডাকশন স্টেবল রাখে আর শেষ পর্যন্ত প্রফিট অনেক বেশি দেয়। এভাবেই ইম্পসিবল মনে হওয়া একটা ডেজার্ট প্রজেক্ট এখন ধীরে ধীরে ইন্ডিয়ার এনার্জি স্ট্র্যাটেজির একটি বড় পিলার হয়ে উঠেছে। এবার যদি আমরা একটু গভীরে গিয়ে ডেটাগুলিকে দেখি, তাহলে ছবিটা আরো পরিষ্কার হয়ে যায়। ফিনান্সিয়াল ইয়ার 2025 আর 2026-এ রাজস্থানের এই ফিল্ডগুলি থেকে প্রায় 43,773 মেট্রিক টন তেল এক্সট্রাক্ট করা হয়েছে, যেখানে আগের বছর এই সংখ্যা ছিল মাত্র 32,787 মেট্রিক টন। মানে একেবারে ক্লিয়ার নিউ টেকনোলজি আর স্মার্টার প্ল্যানিং প্রোডাকশনকে র্যাপিড স্পিডে বাড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই এখন এই পুরো অঞ্চলটাকে একটা এমার্জিং এনার্জি হাব হিসেবে দেখা হচ্ছে। এখান থেকে বের হওয়া তেল সরাসরি ব্যবহার করা হয় না, ট্যাঙ্কারের মাধ্যমে এটাকে গুজরাটে পাঠানো হয়, যেখানে রিফাইনারিতে প্রসেসিং করে ইউজেবল ফর্মে কনভার্ট করা হয়। তারপর সেখান থেকে
পেট্রোল, ডিজেল আর অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্টস তৈরি হয়ে সারা দেশে সাপ্লাই করা হয়। এই পুরো প্রসেসটার মধ্যে একাধিক স্টেট ইন্টারকানেক্ট হয় আর একটা স্ট্রং এনার্জি নেটওয়ার্ক তৈরি হয় যা দেশের ডিম্যান্ড ফুলফিল করতে সাহায্য করে। এখন এই প্রজেক্টের ইম্প্যাক্ট শুধু অয়েলের সীমাবদ্ধ নেই, এখান থেকে ন্যাচারাল গ্যাসেরও বড় রিজার্ভ পাওয়ার খবর সামনে এসেছে। আর এটাই সবথেকে বড় রিজন সরকার আর কোম্পানিজ এই এলাকায় আরও অ্যাগ্রেসিভলি ফোকাস করছে। কারণ যদি অয়েলের পাশাপাশি গ্যাস প্রোডাকশনও লার্জ স্কেলে শুরু হয় তাহলে এটা ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটির জন্য একেবারে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এবার আসি এর ব্রডার ইম্প্যাক্টে। এটা শুধু রিসোর্স এক্সট্রাকশনের স্টোরি না, এর ডাইরেক্ট এফেক্ট পড়েছে দেশের ইকোনমি আর সাধারণ মানুষদের জীবনেও। আজকের দিনে ইন্ডিয়া নিজের প্রয়োজনের প্রায় 85 থেকে 88% তেল ইম্পোর্ট করে আর এর জন্য প্রতি বছর বিলিয়নস অফ ডলার খরচ হয়। এখন যদি ডোমেস্টিক প্রোডাকশন বাড়ে তাহলে এই বিশাল টাকা দেশের ভেতরেই সেভ করা যাবে আর সেটা অন্য ডেভেলপমেন্ট সেক্টরে ইনভেস্ট করা সম্ভব হবে। জয়সালমীর আর বিকানেরের মতো বর্ডার এরিয়াতে যখন এমন বড় প্রজেক্ট শুরু হয় তখন পুরো রিজিয়নের ইনফ্রাস্ট্রাকচার বদলাতে শুরু করে। নতুন রাস্তা তৈরি হয়, ইলেকট্রিসিটি আর ওয়াটার সাপ্লাই ইমপ্রুভ হয় আর সবথেকে গুরুত্বপূর্ণ এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ে। তথ্য অনুযায়ী এই এলাকায় এখনো পর্যন্ত প্রায় 52টা কুয়ো খোঁড়া হয়েছে, যার মধ্যে 33টি বর্তমানে অ্যাক্টিভ। আর এই কুয়োগুলির মাধ্যমেই হাজার হাজার মানুষ ডাইরেক্ট আর ইনডাইরেক্টভাবে কাজ পাচ্ছে। এই ধরনের প্রজেক্টের আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো ন্যাশনাল সিকিউরিটি স্ট্রেংথেন হওয়া। কারণ ব্রডার এরিয়াতে ডেভেলপমেন্ট বাড়লে সার্ভেইলেন্স আর ইনফ্রাস্ট্রাকচার দুটোই স্ট্রং হয়, ফলে এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল আরও অনেক ইজিয়ার হয়ে যায়। এর সাথে সাথে ওই অঞ্চলে বসবাস করা মানুষদের লিভিং স্ট্যান্ডার্ডও ইমপ্রুভ হয় আর পুরো এলাকা ধীরে ধীরে ফরওয়ার্ড মুভ করতে শুরু করে। এখন যদি গ্লোবাল সিনারিও দেখি, রিসেন্ট সময়ে গালফ কান্ট্রিজে টেনশন বাড়ছে আর বিভিন্ন দেশের ডিসিশনে সরাসরি ইম্প্যাক্ট পড়ছে অয়েল প্রাইসের ওপর। কখনো হঠাৎ দাম বেড়ে যাচ্ছে, আবার কখনো সাপ্লাই ডিসরাপশনের রিস্ক তৈরি হচ্ছে। এই অবস্থায় যদি ইন্ডিয়া নিজের ভেতরেই প্রোডাকশন বাড়াতে পারে তাহলে এই এক্সটার্নাল শকস অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হবে আর দেশের ইকোনমি আরও স্টেবল থাকবে। এই কারণেই অয়েল ইন্ডিয়া লিমিটেড এখন প্ল্যান করছে এই টেকনোলজি অন্য এলাকাতেও অ্যাপ্লাই করার। যেখানে যেখানে হেভি ক্রুড রয়েছে সেখান থেকেও প্রোডাকশন বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকারের ক্লিয়ার ভিশন আগামী বছরগুলিতে ডোমেস্টিক প্রোডাকশন কন্টিনিউয়াসলি বাড়ানো আর ধীরে ধীরে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানো, যাতে ইন্ডিয়া এনার্জি সেক্টরে আরও সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারে। আর যদি আমরা বড় পার্সপেক্টিভ দেখি তাহলে এই সাকসেস একটা জিনিস পরিষ্কার করে দেয়, ইন্ডিয়ার কাছে শুধু ট্র্যাডিশনাল রিসোর্স নয়, নন ট্র্যাডিশনাল রিসোর্সেরও একটি বিশাল সম্ভাবনা রয়েছে। শুধু দরকার রাইট টেকনোলজি আর স্মার্ট এক্সিকিউশন। এখন আপনার কাছে একটি ছোট্ট কোশ্চেন, আপনার কি মনে হয় রাজস্থানের এই মরুভূমি ফিউচারে ইন্ডিয়ার অয়েল ডিমান্ডের একটি মেজর ব্যাকবোন হয়ে উঠতে পারে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন।